বক্তব্য হলো যারা এই জাল পাসপোর্ট কাণ্ডে ধরা পড়েছে প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিপ্লব সরকার, বিপুল সরকার এবং তাদের বাবা বিমল সরকার ৫-৭ বছরের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে এসছেন, এখনো বাংলাদেশে তাদের যাতায়াত আছে। শুভেন্দু অধিকারী মামার বাড়ি তো বাংলাদেশে। তো শুভেন্দু অধিকারী ছোটবেলায় বাংলাদেশে গিয়ে শৈশব এবং কৈশোরের কিছুটা সময় কাটিয়েছিল এক রোহিঙ্গার বাড়িতে, বা বিভিন্ন সার্টিফিকেটে সন অফ শিশির অধিকারী লেখা। আবার শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মোদির বাচ্চা। পর্যন্ত ৮ জন মানুষ সুইসাইড করেছেন বা সুইসাইড অ্যাটেম্প করেছেন এসআইআর এর চক্করে পড়ে, এবং তাদের মধ্যে ৬ জন হিন্দু, এবং যে বাকি ২ জন মুসলমান রয়েছেন তারা এদেশীয় মুসলমান, কেউ বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। এবং সেই ৩৫০টা পাসপোর্ট যে বাজেয়াপ্ত হয়েছে সেখানে সবই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাম। জাল পাসপোর্ট কাণ্ডে এবারে ইডি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি ইডি কয়েকজনকে ধরেছে, তারা সকলেই প্রায় সনাতনী হিন্দু। ইন্দুভূষণ হালদার, বিপ্লব সরকার, বিপুল সরকার এবং বিমল সরকার। একটি লোকাল নিউজ সূত্রে আমরা এমনটাই কিন্তু জানতে পাচ্ছি। চাকদার ঘটনা, মতুয়া অধ্যুষিত চাকদার ঘটনা, জানি না এনারা মতুয়া কিনা, কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা। রাজ্যে যখন এসআইআর চলছে আর এই এসআইআর আবহে এমন খবর সত্যি মানুষকে চিন্তায় ফেলবে। শোনা যাচ্ছে একজনের থেকে নাকি কয়েকশো জাল পাসপোর্ট পাওয়া গেছে। শুভেন্দু অধিকারীর ভাষায় তারা সবাই সনাতনী হিন্দু। আমরা কথা বলেছিলাম সাংবাদিক সোমনাথ বিশ্বাসের সঙ্গে, তিনি একেবারে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন যে শুভেন্দু অধিকারী তার মামার বাড়ি বাংলাদেশে এবং তার সঙ্গে নাকি রোহিঙ্গাদের একটা যোগাযোগ ছিল, সেই কারণেই তিনি কথায় কথায় রোহিঙ্গা 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 করেন। তিনি দাবি করেছেন যে ২৫-৩০% বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা তারা নাকি পালিয়েছে এই এসআইআর ঘোষণা হওয়ার ফলে। শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে থাকতেন, প্রশ্ন তুললেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস। শুভেন্দু অধিকারী বিজেপি বারবার বলছে যে এই এসআইআর এর ফলে কোনো বাঙালি হিন্দুর কোনো ভয় নেই, সঙ্গে তারা এটাও যুক্ত করছেন কোনো ভারতীয় দেশপ্রেমী মুসলিম তাদেরও কোনো ভয় নেই, রোহিঙ্গাদের নাকি শুধু ভয় আছে। কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে একটা প্রশ্ন রয়েছে, এই যে প্রদীপ কর, ক্ষিতীশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা, হাসিনা বেগম, শেখ সিরাজউদ্দিন, জাহির মাল, এই এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে ৭ জন তারা আত্মঘাতী হয়েছেন বা মারা গেছেন এই আতঙ্কে, এসআইআর আতঙ্কে। এর মধ্যে তো সংখ্যাগুরু হিন্দু সনাতনী। 4টে নাম আপনারা বলুন, প্রদীপ কর, ক্ষিতীশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা, আর 3 জন মুসলিম। 7 জনের মধ্যে 4 জন হিন্দু, 3 জন মুসলিম। শুভেন্দু অধিকারী এই 4 জনের বাড়িতে কি গেছিলেন? শুভেন্দু অধিকারী এই প্রদীপ কর, ক্ষিতীশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা কারোর বাড়িতে তিনি যাননি, বরং তিনি সনাতনী হিন্দুদের অপমান করে বললেন যে এখন বাজ পড়ে মরে গেলেও বলবে এসআইআরে মারা গেছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি তো শুভেন্দু অধিকারীকে এক প্রকার ধুয়ে দিয়েছেন। তুই কত বড় বাপের বেটা দেখেন, তুই দেখ বল তোর বাপকে শিশির না মোদি বল। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন যে তিনি যে সিকিউরিটি নিয়ে ঘোরেন, সিআইএসএফ জওয়ানদের ছেড়ে তিনি একবার তার এলাকাতে যান, তিনিও থাকবেন পুলিশ ছাড়া আর শুভেন্দু অধিকারীও থাকবেন সিআইএসএফ জওয়ান ছাড়া। শুভেন্দু অধিকারীকে নাকি মজা বুঝিয়ে দেবেন, একেবারে হুঁশিয়ারি সুরে বলেছেন। এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি বা আমার চ্যানেলেও আমি একটি ভিডিও করেছি, সেটা হলো জাল পাসপোর্টের রমরমা তো এখন না, মাঝে মধ্যেই আমরা এগুলো শুনি, শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষেই রমরমা আছে। কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যে সকল মানুষ এসছেন এবং তারা কি বলবো বাংলাদেশ থেকে আগত হিন্দু মানুষ, তারা ভাবছে বা তাদেরকে কেউ বোঝাচ্ছে বা তাদেরকে কেউ প্ররোচনা দিচ্ছে, এই যেমন এনআরসির ভুলভুলাইয়া আছে, সিএ এর ভুলভুলাইয়া আছে, সেই রকম তাদেরকে কেউ ভুল বোঝাচ্ছে যে তোমাদের আমরা পাসপোর্ট করে দেবো, তোমাদের আর কোনো চিন্তা নেই। এবারে সেই প্রলোভনে পড়ে তারা হয়তো গরিব মানুষ বা হয়তো একটু লেখাপড়া কম জানে এরকম মানুষ, এদেরকে বোকা বানানো সহজ, তো তারা যেভাবেই হোক টাকা পয়সা জোগাড় করে সেই প্ররোচনা বা সেই ফাঁদে পা দিচ্ছে, সেই জাল পাসপোর্ট চক্রের ফাঁদে পা দিচ্ছে। পা দেওয়ার পর খুব স্বাভাবিকভাবে তাদের এই জানাজানি হয়ে যাওয়ার পর তারা গ্রেপ্তার হচ্ছে। এবার দুটো বিষয় আছে এখানে, একটা হলো ক্রাইম, যে অপরাধ, পাসপোর্ট জাল করা তো অপরাধ, দেশের সুরক্ষার ব্যাপার, আর একটা হলো কেন এই অপরাধটা বাড়ছে। দুটো দিক।
প্রথম কথা, যারা অপরাধটা করছে বা অপরাধটা চালু করছে বা যারা পান্ডা, তারা পয়সার জন্য করছে, মানুষকে ভুল বানিয়ে বোকা বানিয়ে জাল পাসপোর্ট বানাচ্ছে। কারণ জাল পাসপোর্ট নিয়ে কেউ কোনোদিন অন্য দেশে যেতে পারবে না, অত সহজ না। এবারে যেটা বিষয় হলো, কেন জাল পাসপোর্টের ফাঁদে মানুষ পড়ছে, চাকদার যে ঘটনাটা, এবং আপনারা মনে রাখবেন চাকদা কিন্তু মতুয়াদের সেই গড়, যে কয়েকটি সিট উত্তর 24 পরগনা এবং নদিয়া, রানাঘাট, বনগা এই চত্বরে রয়েছে, যার মধ্যে কিন্তু এটা মতুয়া অধ্যুষিত এলাকা। সেই এলাকায় থেকে একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, তার নাম ইন্দুভূষণ হালদার। নামগুলো স্মরণে রাখবেন, নামগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ শুভেন্দু অধিকারী বলেছে না 1 কোটি রোহিঙ্গা। ইন্দুভূষণ হালদার, আমি জানি না ইন্দুভূষণ হালদার নামে কোন রোহিঙ্গা হয় কিনা। যাই হোক, ইনি প্রথম ধরা পড়েছিলেন কিছুদিন আগে, এবং ধরা কাদের হাতে পড়েছিল দেখুন। না, ইনি ধরা কেন পড়েছিলেন? এনার কাছে তো মতুয়া কার্ড ছিল নিশ্চয়ই। না, আমি বলছি হ্যাঁ। ইনি মতুয়া কিনা আমি জানি না, কিন্তু মতুয়া গড় বলে বলছি। আচ্ছা। ইনি ধরা পড়েছিলেন দিন কয়েক আগে। কার কাছে ধরা পড়েছিলেন? কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে। ধরা পড়ার পর 350টা পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে, এবং সেই 350টা পাসপোর্ট যে বাজেয়াপ্ত হয়েছে সেখানে সবই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাম। এবং এটা হচ্ছে কোথাও চাকদা মতুয়া। আপনি ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন, ভৌগোলিক অবস্থানটা বোঝার চেষ্টা করুন। তার সূত্র ধরে তাকে জেরা করে ইডি, কেন্দ্রীয় এজেন্সি ইডি, সাম্প্রতিক সময়ে আরো 3 জনকে গ্রেপ্তার করেছে একই পরিবারে। তাদের নামগুলো শুনুন: বিপ্লব সরকার, বিপুল সরকার এবং তাদের বাবা বিমল সরকার। এবং এরা খুব রিসেন্ট টাইম, 5-7 বছরের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে এসছেন, এখনো বাংলাদেশে তাদের যাতায়াত আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এখন বিষয় হলো এই যে আমরা দেখতে পাচ্ছি জাল পাসপোর্টের রমরমা, এবং যারা ধরা পড়ছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং তারা বেশিরভাগই মতুয়া গড়ে থাকে। হয়তো তারা অনেকেই মতুয়া সম্প্রদায় ভুক্ত। এই 4 জনের নাম বললাম, তারা প্রত্যেকেই কিন্তু হিন্দু এবং বাংলাদেশ থেকে এসেছেন। তাহলে বুঝে দেখুন, যে অমিত শাহ, যে শুভেন্দু অধিকারী, যে শান্তনু ঠাকুর, এরা প্রত্যেকবার ভোটের আগে মতুয়া গড় বলে পরিচিত যে সকল লোকসভা বিধানসভা আসনগুলো আছে সেখানে গিয়ে বলে সিএ করব, সিটিজেনশিপ নিন। এটা বলে তো এই প্রতিশ্রুতি দেওয়ার পর 2019 থেকে শুভেন্দু অধিকারী তো আজকেও বলেছেন যে সনাতনী হিন্দুদের কোনো ভয় নেই এবং জাতীয়তাবাদী মুসলিমদেরও কোনো ভয় নেই। ভয় হলো যে ওই মৃত ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার আর বাংলাদেশ বা রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এবং তিনি আরো গতকাল দাবি করেছেন, এটা নিয়ে শুভেন্দু যেটা বলেছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। না, গতকাল তিনি আরো একটা কথা বলেছেন, শুনুন, এটাকে আমি বলে দিচ্ছি। আমার কথাটা কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে চালাবেন। আমি এখন যেটা বলছি, শুভেন্দুর এই বক্তব্যটা যেটা আপনি বললেন, এটা চালাবেন। চালানোর পরেই ঠিক কল্যাণ ব্যানার্জি আজকে যেটা বলেছে সেটাও চালিয়ে দেবেন। তাহলে আপনার চ্যানেলের দর্শকরা বুঝতে পারবে শুভেন্দু কি মাল। ঠিক আছে? শুভেন্দু অধিকারী অনেক কিছুই বলেছিল। শুভেন্দু অধিকারী মমতাকে মা বলেছিল, এখন কি বলে? শুভেন্দু অধিকারী বলেছিল 2022 সালেই তৃণমূলের শেষ 21শে জুলাই। আমি তো দেখলাম 2025-এও 21শে জুলাই হলো। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সমস্ত সার্টিফিকেটে, মানে বেশি দূর পড়াশোনা করেছে বলে আমি জানি না, কিন্তু যতদূরই করেছে বা বিভিন্ন সার্টিফিকেটে সন অফ শিশির অধিকারী লেখা। আবার শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মোদির বাচ্চা। শুভেন্দু অধিকারী 2021 সালে বলেছিল ইসবাত 200 পার, 77-এ পগার পার। এই শুভেন্দু অধিকারী কথাই বলছেন তো আপনি, আমি যার কথা বললাম। এবারে ভেবে দেখুন আপনারা, শুভেন্দু অধিকারী 1 কোটি রোহিঙ্গার কথা বলেছে। 1 কোটির পিছনে কতগুলো শূন্য হয় মূর্খটা জানে? ওই মূর্খ জানে 1 কোটির পিছনে কতগুলো শূন্য হয়? যে নিজের বাবার নাম জানে না। আমরা সব জায়গায় জানি শুভেন্দু অধিকারীর বাবা, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি শুভেন্দু অধিকারী বাবার নাম শিশির অধিকারী। আর শুভেন্দু এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছে তিনি মোদির বাচ্চা। তাই এই শুভেন্দুর কথায় আপনি গুরুত্ব দিচ্ছেন? আমি যেটা বলছি সেটা শুনুন। আমার বক্তব্য হলো, যারা এই জাল পাসপোর্ট কাণ্ডে ধরা পড়েছে প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ। আপনি নামগুলো বলছিলেন। হ্যাঁ, এটা একটা ক্রাইম,
এটা একটা ক্রাইম। আমি নামগুলো আবার বলছি। প্রথমে ইন্দুভূষণ হালদার ধরা পড়েছেন, তারপরে সেই সূত্রে ধরা পড়েছে বিপ্লব সরকার, তার ভাই বিপুল সরকার, তার বাবা বিমল সরকার এবং আরো কয়েকজন র্যাডারে রয়েছে। এবং এদেরকে কে ধরছে? এদেরকে ধরছে এই কেন্দ্রীয় সরকারের ইডি। এখানে একটা ব্যাপার বুঝতে হবে, এরা এরা শুধু শুধু যে ক্রাইম করছে জাল পাসপোর্ট করে তা নয়, এরা অনেকে আতঙ্কেও করছে। এরা ভাবছে পাসপোর্ট, এদেরকে বোকা বানিয়ে পাসপোর্ট বানানো হচ্ছে। যেমন শান্তনু ঠাকুর যেমন বোকা বানিয়ে সি এর সার্টিফিকেট দিচ্ছে, মতুয়া কার্ড দিচ্ছে। ভোটার কার্ডে কোথাও লেখা আছে? ভোটার তালিকায় কোথাও আছে মতুয়া কার্ড এলাও? না, লেখা নেই তো। চিটিংবাজি করে 800 টাকা, 150 টাকা, 80 টাকা করে টাকা তুলছে। আমার বক্তব্য হলো, এখনো পর্যন্ত আপনি দেখাতে পারবেন একজনও রোহিঙ্গা পাসপোর্ট কাণ্ডে ধরা পড়েছে? একজনও রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা কেমন দেখতে আমি জানি না। শুভেন্দু অধিকারী গতকাল সোমনাথ দা শুভেন্দু অধিকারী বলেছেন 25 থেকে 30% রোহিঙ্গা বাংলাদেশি তারা পালিয়ে গেছে, মানে নেই। আমি একটা ভিডিও করে সেই শুভেন্দু অধিকারী জানতে চেয়েছি যে কোথা থেকে পালিয়েছে, মানে বর্ডার থেকে যদি পালিয়ে যায় তাহলে বিএসএফ অ্যারেস্ট করেনি কেন বা ইত্যাদি। শুভেন্দু অধিকারী ঠিক বলেছে, আপনাকে বলছি শুনুন। শুভেন্দু অধিকারী ঠিক বলেছে, শুভেন্দু অধিকারী ঠিক বলেছে। এরা সব শান্তিকুঞ্জে ছিল। শান্তিকুঞ্জ তো শুভেন্দুর বাড়ি। হ্যাঁ, শুভেন্দুর বাড়িতেই এরা সব ছিল। আমি আপনাকে আগে একটা ভিডিওতে বলেছিলাম, ভাইফোঁটার দিন সম্ভবত, হ্যাঁ, শুভেন্দু অধিকারী ছোটবেলায়, শুভেন্দু অধিকারী মামার বাড়ি তো বাংলাদেশে, তো শুভেন্দু অধিকারী ছোটবেলায় বাংলাদেশে গিয়ে তার শৈশব এবং কৈশোরের কিছুটা সময় কাটিয়েছিল এক রোহিঙ্গার বাড়িতে। ফলে ওনার ওই রোহিঙ্গা, উঠতে রোহিঙ্গা, বসতে রোহিঙ্গা, রোহিঙ্গাদের উনি ভুলতে পারছেন না। এবং সেই রোহিঙ্গা গুলো যখন ওনার আত্মীয়, তো মামার বাড়ির আত্মীয়, তো সেই রোহিঙ্গা যখন ভারতবর্ষে আসে, পালিয়ে আসুক বা যেভাবেই আসুক, পালিয়ে আসা মানে কি? অমিত শাহর অধীনে, অমিত শাহ দপ্তরের অধীনে বিএসএফ এর কাঁটা জাল পালিয়ে আসা, তাই তো? যখন পালিয়ে এসে প্রথম আস্তানা তাদের কোথায় হয়? প্রথম আস্তানাটা হয় কাঁথির শান্তিকুঞ্জে। ফলে শুভেন্দু অধিকারী জানে কতগুলো রোহিঙ্গা আসছে, কতগুলো রোহিঙ্গা কবে পালাচ্ছে, ডেট পেডও কি করে জানে? একটা কারণেই এত কিছু লোকে জানতে পারে, কারণ তাদের আস্তানাটাই হলো কাঁথির শান্তিকুঞ্জ। সেইটাকে আড়াল করার জন্য অন্যদিকে মোড়টা ঘুরিয়ে দেয়। এখন আমার বক্তব্য হলো, এই জাল পাসপোর্ট কাণ্ড যারা করেছে ক্রাইম, কিন্তু অনেক সময় ক্রাইম অনেকে ভুল বুঝে করে, প্রতারণায় পা দিয়ে করে, সেরকম ভাবেও করতে পারে ক্রাইম। চিন্তা করুন অমিত শাহ কালকে কি বলেছে, এই দেশে যারা জন্মেছে তারাই শুধু ভোটাধিকার পাবে, যে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু সম্প্রদায়, তার একটা ভিডিও তো প্রকাশ পেয়েছে, তারা ভোটাধিকার পাবে না। ঠিক আছে, ভিডিও প্রকাশ পায়নি, একটা বড় চ্যানেল এনডিটিভিতে বলেছে। হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছেন। ঠিক আছে, ইন্টারভিউ ছিল না, ওটা একটা আলোচনা সভা ছিল, সেমিনার ছিল। সেখানে প্রচুর ইন্টালেকচুয়াল মানুষ ছিলেন। এরা তো ইন্টারভিউতে জুমলাবাজি করে। এবার চিন্তা করুন, এই অমিত শাহ মতুয়া ঘরে ভোট প্রচারে এসে বলছে কোনো চিন্তা নেই হিন্দুদের, হিন্দুরা হলো শরণার্থী, উদ্বাস্তু। আর সেই অমিত শাহ বলছে দিল্লিতে গিয়ে একটি সর্বভারতীয় চ্যানেলে বসে যে যারা এই দেশে জন্মেছে এটা কোনো ধর্মশালা নয়, যারা এই দেশে জন্মেছে তারাই একমাত্র ভোটার। তাহলে সেই অর্থে অমিত শাহর যে পূর্বসূরি ছিলেন, তিনিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এনডিএ গভর্নমেন্টের, তার নাম হলো লালকৃষ্ণ আদবানি, যার বাড়ি লাহোরে, মানে যিনি লাহোরে জন্মেছিলেন, যিনি জন্মসূত্রে লাহোরে জন্মেছিলেন, স্বাধীনতার আগে অবশ্য। তাহলে তিনিও ভারতবর্ষে জন্মাননি, তাহলে তিনিও ভোটার নন। নিশীথ প্রামাণিক পড়াশোনা করার নাম করে কোচবিহারে চলে এসেছিল, মানে বাংলাদেশ থেকে কোচবিহারে এসেছিল, আর ব্যাক করেনি, তার জন্ম বাংলাদেশে, তাহলে সেও ভোটার নয়। যে 2 বছর আগেও অমিত শাহ ডেপুটি ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। বিপ্লব দেব ত্রিপুরা গভর্নমেন্টের প্রথম, ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের ডবল ইঞ্জিনের প্রথম মুখ্যমন্ত্রী, বর্তমানে ত্রিপুরা রাজ্যসভার সাংসদ, তার জন্ম বাংলাদেশে। তাহলে এরা কেউ ভোটার নয়, ডি ভোটার। আমার বক্তব্য হলো, যে মুসলমান রোহিঙ্গা, এখন 2 দিন পরে শুভেন্দু অধিকারী পাগলের প্রলাপ বকবে, বলবো সব রোহিঙ্গা পালিয়ে গেছে, ওই জন্য কোনো রোহিঙ্গার নাম বাদ যায়নি। নোটবন্দি হয়েছিল জানেন তো? ও এটাও দাবি করতে পারে। হ্যাঁ, বলবো সব রোহিঙ্গা পালিয়ে গেছে, কারণ নোটবন্দি হয়েছিল জানেন তো, কোনো কালা ধন আসেনি। না, 56 ইঞ্চি ছাতির বিশ্বগুরু কি বলেছে, কালা ধন
এরম ভাবে বলেছিল না? একদম একদম মিথ্য, কালা ধন, এরম ভাবে বলেছিল তো। একদম। কোনো কালা ধন আসেনি, সব ধন সাদাই ছিল। সেই রকম এই ওয়েস্ট বেঙ্গলে সঠিকভাবে যদি এসআইআর হয়, দেখুন এই এত কম সময়ের মধ্যে এটা হয় না। এরপর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঠিক নেই, অর্ধেক ভোটার লিস্ট নেই। অনলাইনে আজকের বিএলওরা শুরু করে দিয়েছে বাড়ি বাড়ি যাওয়া। এক একজনের কাছে 15টা 16টা করে ফর্ম এসছে, বাকি ফর্ম আসেনি। অনলাইনে এখনো খোলেনি। নির্বাচন কমিশন বলছে আমাদের ওয়েবসাইটে কাজ চলছে। তাই কাজগুলো মিটিয়ে এসআইআরটা ঘোষণা করলে কি সমস্যা ছিল? আমার বক্তব্য হলো, যখন এসআইআর হয়ে যাবে দেখবেন ওই কালা ধনের মতো হবে আর কি। দেখবেন কোনো কালা ধন বাজেয়াপ্ত হয়নি, দেখবেন কোনো রোহিঙ্গা বাজেয়াপ্ত হয়নি। উল্টে বিজেপি যাদেরকে প্রতিশ্রুতি দেয়, যাদের মধ্যে অনেক অংশের মানুষ মতুয়া, কিছু রাজবংশী মানুষ, তাদেরকে না বাজেয়াপ্ত করে, আমি আতঙ্কিত, তাদেরকে না বাজেয়াপ্ত করে ওই আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এখনো পর্যন্ত যারা জাল পাসপোর্টে চক্করে পড়ছে ব্যবসা করার জন্য, তারাও যেমন হিন্দু, হিন্দু নামধারী, আমি হিন্দু মানে সব হিন্দুকে আমি দাগিয়ে দেবো না, ঠিক একইভাবে এই প্রতারণার ফাঁদে যারা পড়ছেন, যারা ভাবছেন জাল পাসপোর্ট নিলেই তারা হয়তো ইন্ডিয়া সিটিজেনশিপ প্রমাণ হয়ে যাবে, তারাও কিন্তু এই আশঙ্কা থেকেই করছেন। এবং সেই নামগুলোও দেখবেন হিন্দু, বাংলাদেশি হিন্দু যারা ভারতবর্ষে এসছেন, এবং তাদেরকে গ্রেপ্তারও করছে এই কেন্দ্রীয় সরকারের এজেন্সি। তাহলে বুঝতে পারছেন, আসলে রোহিঙ্গা টোহিঙ্গা বলে কিছু নেই, ওসব ঢপের চপ, সবাই জানে। আসলে হিন্দু বাঙালিদের ডিভোটার করার চক্রান্ত, যেটা হরিয়ানা রাজস্থানে আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি মানেই বাংলাদেশি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও বাঙালি মানে বাংলাদেশি, এবং এর সবচেয়ে খারাপ প্রভাবটা পড়বে মতুয়া রাজবংশীদের মধ্যে। আমি খুব আশঙ্কিত যে এই এসআইআর এর কয়েক বছর বাদে না এনআরসি হয়ে যায়। কারণ দেখবেন 4টে জায়গায় ভোট আছে আগামী বছর, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, আসাম এবং কেরালা। এই 4টে রাজ্যেই তাহলে এসআইআর করা উচিত ছিল। এর মধ্যে 3টে রাজ্যে এসআইআর হয়েছে, আসাম বাদ দিয়ে। তাহলে আসামে এসআইআর হলো না কেন? কারণ আসামে এনআরসি হয়ে গেছে। এবারে কেন্দ্রীয় সরকার বা বিজেপি দেখছে, আরে এসআইআরটাই তো এনআরসি রে ভাই, তাহলে আসামে যখন আমরা এনআরসি করে দিয়েছি এসআইআর করবো না, তার মানে যেখানে এসআইআর হচ্ছে সেটা আগামী দিনে এনআরসি হবে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে। আপনি এখনো পর্যন্ত দেখুন, আজকের দিনে পর্যন্ত, আজকে উলুবেড়িয়াও একটি ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত 8 জন মানুষ সুইসাইড করেছেন বা সুইসাইড অ্যাটেম্প করেছেন এসআইআর এর চক্করে পড়ে, এবং তাদের মধ্যে 6 জন হিন্দু, এবং যে বাকি 2 জন মুসলমান রয়েছেন তারা এদেশীয় মুসলমান, কেউ বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। তাহলে কি হতে চলেছে